হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের রিপোর্টের কি অবস্থা? এই যে প্যারা ফেস করতেছি, হিউম্যানাইজ করতেছি, দেন নিজেও কিছু এড করতেছি। একটু ভালোই প্যারা খাচ্ছি প্রচুর। এরা তো থাকবেই। স্বাভাবিক। আমি তো হচ্ছে এসপিএসএস এর যেগুলো আছে ওইগুলো আর বসাইতে পারতাছি না, আর উল্টাপাল্টা করে ফেলাইতেছি। কেন? মানে ওই রিলায়েবিলিটি টেস্ট গুলা বুঝতেছি না আর কি। মানে আমি করছি আর কি, বাট আমি হচ্ছে কোনটা কি মানে এটা একটু বুঝতেছি না আমি আর কি। মানে আমার যে হচ্ছে রিপোর্টের মধ্যে বসাবো সেটা হচ্ছে পারতেছি না আর কি, এই জায়গায় স্টাক হয়ে রয়েছি। আচ্ছা, আপনার স্ক্রিনে দেখান, আমি দেখি কি অবস্থা আপনার। কতদূর আগালেন? আমি হোয়াটসঅ্যাপে দেই ভাইয়া। হোয়াটসঅ্যাপে দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আমার একটা শর্ট কোয়েশ্চেন আছে। এই বলেন। ধরেন আমি হাইপোথিসিস বা কোনো কিছু নিয়ে একটা জিনিস লিখবো। ধরেন লিখতেছি যে টিচিং কোয়ালিটি, ওইটা নিয়ে ডেফিনিশন টার্মস বা ওই হাইপোথিসিস কিছু একটা লিখবো, হ্যাঁ? তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি লিখতে গেলে তো অনেকগুলো রেফারেন্স দিতে পারি। লাইক এই একজনের থেকে আমি রিসার্চ পেপারটা দেখলাম, ও হচ্ছে এই হাইপোথিসিস নিয়ে কিছু একটা লিখছে। দেন ওইটা কপি করে ওই জিনিসটাকে মডিফাই করে দেন আমি ওই ২ লাইন এড করে জাস্ট একটা যদি যে সাইটেশন এড করি তাহলে হবে? এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি একটু শর্টলি আপনাকে জিনিসটা দেখাই। একটা জিনিস দেখেন। তারপরে আমি আপনার প্রশ্নের উত্তরটাই দিচ্ছি। উম, আচ্ছা দাঁড়ান। আপনাদের ভিতরে ধরেন, সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু লাস্ট ক্লাস। এটা যতক্ষণ চলবে। মানে চেষ্টা করবেন যতটা শর্ট অ্যান্ড ব্রিফ, এবং প্রত্যেকের মানে বেসিক জিনিসগুলো যেন ভুল না হয়। কারণ ইন্টার্নশিপের আরো ২ টা মেয়ে অপেক্ষা করবে আমাদের জন্য। ওদের ওদের এটা পাঠিয়েছে কে? আমার মনে হয় ওরা যার ফলে আমি ওখানে গিয়ে বসেছিলাম। আপনি পাঠিয়েছেন এই যে না, তয়বার ব্যাপারে? না স্যার, আমি পাঠাইনি। আচ্ছা, ঠিক আছে। ওরা ওরা এই জিনিসটা দেখুক। আপনি আপনি চালিয়ে যান, আমি আছি। আচ্ছা, দেখেন, এইটা খুব সম্ভবত আপনাদেরই কোনো একটা ফ্রেন্ডের রিপোর্ট। তো ইন কেস অফ দেখেন, হাইপোথিসিসটা এখানে হচ্ছে এইভাবে লেখা আছে। কি লেখা আছে ডাজন্ট ম্যাটার, বাট আমি জাস্ট খালি আর কি মডেলটা দেখাচ্ছি, হ্যাঁ কেমন। তো এই জায়গাতে ধরেন এইভাবে হাইপোথিসিসটাকে ব্রিফলি ডেসক্রাইব করা আছে। এখন এই জায়গাতে আপনার প্রশ্নটা যেটা ছিল, তা আপনি হয়তোবা এইটুকু লাইন হয়তোবা কোনো একটা পেপার দেখে আপনি পেয়েছেন, যেটা হয়তো আপনার রিপোর্টে আপনি অ্যাড করছেন। তো এই জায়গাতে আপনি একটা রেফারেন্স দিলেই হবে কিনা, তাই না? এটাই তো ছিল আপনার কোশ্চেন। জি, জি, জি। আচ্ছা, বা এরকম আপনি হইতে পারে লাইক একটা রিসার্চের থেকে লাইক বিভিন্ন প্যারা থেকে আমি নিছি। বাট ওই একটা রিসার্চ থেকে নিছি। নিয়ে আমার এই পুরা প্যাসেজটা কমপ্লিট করছি। মূলত হচ্ছে যে এইরকম একটা হাইপোথিসিস যখন আপনি লিখবেন, তখন একটা পেপার থেকে যদি আপনি, আনফরচুনেটলি একটা পেপার থেকে নেওয়া ঠিক না, উচিত না। এটা মানে নেওয়াটা ঠিক না। তো যদি আনফরচুনেটলি আপনি নিয়ে ফেলেন, যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি নিয়ে ফেলেছেন, সো দ্যাট আপনি চেষ্টা করেন এই জায়গাতে আরো সিমিলার একটা পেপারের আর অন্তত একটা বা দুইটা পেপার অ্যাড করার জন্য, যেহেতু আপনাদের সেমিস্টারে একদম একদম ক্রান্তি লগ্নে আপনারা। আমি চাই না যে আপনারা ডেডলাইন মিস করেন, এটা আমি কখনোই চাই না। হুম। ইন কেস অফ হয়তোবা দেখা যাচ্ছে যে নাম্বার অফ সাইটেশন হয়তোবা আপনার দু একটা কম হচ্ছে, বাট তারপরে পেপারটা শেষ করেন। যদি এমন হয় যে আপনারা আসলে একটা পেপার থেকেই আপনি সবগুলো নিয়েছেন, যেটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে ঠিক না, তারপরে যদি নিয়ে ফেলেন, চেষ্টা করেন অন্তত আর একটা অ্যাড করার জন্য। ঠিক আছে, অন্তত আর একটা অন্তত অ্যাড করার জন্য। কারণ একটা সাইটেশন দিয়ে আসলে একটা হাইপোথিসিস আপনি এটা আপনি এস্টাবলিশ করা যায় না। মূল বিষয়টা দেখেন, আমি মনে হয় গত ক্লাসে আপনাদেরকে ওই যে হাইপোথিসিসের উপর একটা ক্লাস নিচ্ছিলাম। তো ওখানে আপনাদেরকে বললাম যে হাইপোথিসিস ডেভেলপ করার জন্য বা হাইপোথিসিসকে এস্টাবলিশ করার জন্য কিছু টেস্ট তো কিন্তু করা হয়। কি টেস্ট? জেড টেস্টের নাম বললাম না? পি টেস্ট, জেড টেস্ট, এফ টেস্ট, এই ধরনের টেস্টগুলো করা যায় একটা হাইপোথিসিস এস্টাবলিশ করার জন্য। বাট ইন কেস অফ আমরা কিভাবে এস্টাবলিশ করছি তাহলে?
আমাদের এস্টাবলিশড করার জন্যই এই সাইটেশন। এই সাইটেশন গুলো আমাদের আসলে এক একটা পিলার, আপনি বলতে পারেন এক একটা পিলার। তো এই পিলারই যদি না থাকে, হ্যাঁ, সো দ্যাট কিন্তু আমরা আমাদের এইটার আসলে কোনো ভিত্তি থাকবে না, জিনিসটা মজবুত হবে না। আপনি চিন্তা করেন একটা বাড়ি বানালেন, সেই বাড়ির মধ্যে হাইপোথিসিস একটা আপনার রুম, সাপোজ একটা রুমে 4টা পিলার পিলার হতে হবে। আপনি যদি একটা পিলারের উপরে করেন তাহলে ওটা কতটুকু মজবুত হবে? মাঝখানে একটা পিলার দিয়ে শুধু আপনি উপরে রুমটা করে রাখলেন, এটা কিন্তু মজবুত হবে না। ইন কেস অফ আমাদেরকে এই মজবুত করার জন্য হয় আপনাকে টি টেস্ট জেড টেস্টে যাওয়া লাগবে, কিন্তু সেই সেই ঝামেলায় তো আমরা যাচ্ছি না। এখন মডার্ন মডার্ন রিসার্চ গুলো সবগুলোতেই আমরা সাইটেশন দিয়ে এস্টাবলিশ করি। সাইটেশনটাই বেশি সহজলভ্য, টাইম এফিশিয়েন্ট, এবং বলতে পারেন এটাই হচ্ছে মডার্ন রিসার্চের একটা ফর্মুলা। যে কারণে এই সাইটেশনের নাম্বারটা যত বাড়বে তত ভালো, একদম পরিষ্কার বাংলা, তত ভালো। ইন কেস অফ এটা আমরা যেহেতু একটা সেমিস্টারের লাস্ট পর্যায়ে, এই কারণে আমি আপনাকে বলছি যে হয়তোবা দেখা যাচ্ছে একটা আপনি নিয়ে থেকে নিয়েছেন, এখন হয়তোবা আরেকটা দুইটা অ্যাড করে আপনি রিপোর্টটা শেষ করেন। এটা 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 ভাবার কোনো কারণ নাই যে আলটিমেটলি আসলে হাইপোথিসিস একটা সাইটেশন দিয়েই করা যায়। পরে গিয়ে আবার বলবেন যে না, আমরা তো হচ্ছে একটা ইয়ে দিয়ে ভাইয়া বলছিল একটা দিয়েই হয়, তাহলে তখন মিথ্যা বলছে না এখন এই লোক মিথ্যা বলছে। আসলে তা না, এটা যত নাম্বার অফ সাইটেশন বাড়বে ততই ভালো হবে। বুঝতে পারছেন? জি ঠিক আছে ভাই। আরেকটা কোশ্চেন ছিল, এই রেফারেন্স থেকে একটা রিসার্চ পেপার নেন, like রেফারেন্স যে কোনো থেকে। একটা, হ্যাঁ হ্যাঁ আর কি, যে কোনো একটা রিসার্চ পেপার নেন, আচ্ছা। ধরেন বা হচ্ছে এই, আচ্ছা 2 নম্বরটাই নিলেন, লাইক এটা ইনটেক সাইটেশনটা খুব শর্টে কিভাবে করবো আর কি, আমার ম্যানুয়ালি করতে হইতেছে, লাইক এমন কোন সাইট আছে যে এই লিংকটা কপি করে দিলে সাথে সাথে আমার ইনটেক সাইটেশনটা দিয়ে দিবে আর কি, শর্ট যেটা? আপনার নাম? আমার নাম মেজবাউদ্দিন। গত ক্লাসে ছিলেন? জি জি জি, লাইক ওইটা ম্যানুয়ালি করতে হইতেছে ভাই আর কি। আপনি দেখেছেন একটা অথর থাকলে কিভাবে, দুইটা থাকলে কিভাবে, তিনটা থাকলে কিভাবে, আপনি ওইটা। আপনি আপনি এর এর আগের ক্লাসগুলো পুরোপুরি ভাবে ছিলেন? জি ভাই ওইভাবে তো দেখছি, আপনি ভিডিওটা তো দেখছেন, যদি আরেকবার বলতেন আর কি। তাহলে আপনাদের এখানে 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 প্রেজেন্ট আছেন এমন কে আমাকে অটোমেটেড জেনারেটেড বা APA7 রেফারেন্স মেকার যে ওয়েবসাইট থেকে আমরা শিখেছিলাম এই বিষয়ে জানেন কে? একটু হ্যান্ড রেজ করেন। APA7 জেনারেটর সম্পর্কে কে জানেন? আচ্ছা, জি, মুন্নি তাই তো? ভাইয়া সুচি। হ্যাঁ, ভাই আমি সুচি। যেটা করেছিলাম যে স্কলারে গিয়ে আমি হচ্ছে রেফারেন্সটা দিয়ে সার্চে দিলে আমার কাছে পুরো রিসার্চ পেপারটা আসতেছে। তো আপনার হুম, অ্যাপে হচ্ছে বিভিন্ন বুক বা জার্নাল বা ওয়েবসাইট দিয়ে ওই লিঙ্কটা চাই, তো লিঙ্কটা দিলে সেখানে হচ্ছে টেক্সট সাইটেশনের জন্য একটা ছোট ইয়া দিয়ে দেয়, আবার বড় মানে রেফারেন্সের টোটাল লিঙ্কটাও হচ্ছে ওরা লিস্ট করে রাখে। তো ভাই আমি সেটা ইউজ করতেছি। দ্যাটস কুল, দ্যাটস কুল, কোনো প্রবলেম নেই, উই হ্যাভ নো প্রবলেম। কিন্তু কি বলে রাকিব, এটা তো অনেক কঠিন কাজ করছে কেন? এটা তো কঠিন কাজ করে না। আপনি ওই এতে যান, এপি7 সাইটেশন জেনারেটরে, ওখানে গেলেই তো ওরা এত কঠিন করে দেখার দরকারটা কি? আপনি ওই জায়গায় গেলেই তো তারা জেনে যাচ্ছে। আচ্ছা, এটা মেজবা হয় মাথার মধ্যে নেয় না, অথবা মনে রাখার চেষ্টা করে না। এই এখন যদি শেষ বেলায় এসে যদি বলে যে ইনটেক্স আমি হাতে দিতে হয়, হাতে দিলে তাহলে হাতে দিবেন। আপনি যদি মানে যেটা আপনার লাইফটাকে ইজি করার জন্য দেয়া হচ্ছে, সেটা যদি আপনি মনে না রাখতে পারেন, যাক আপনি আরেকবার দেখিয়ে দেন। আচ্ছা, আমরা আমরা অবশ্যই আরেকবার রিভিউ করব, বাট এটা বলার রিজনটা হচ্ছে কি যে এই দ্যাটস মিন আপনাদের আসলে কনসেন্ট্রেশনটা ব্রেক করেছে, অথবা আপনারা কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারেননি। দ্যাটস কল হচ্ছে আপনি আসলে এই জিনিসটা ওভারলুক করে গেছেন। দেখেন এই জায়গাতে কিন্তু অলরেডি এটা কিন্তু কবের 12/2 অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখে যখন আমরা রেফারেন্স নিয়ে আলোচনা করেছি, তখন ম্যানুয়ালি যে আমাদের ফর্মুলার সাথে সাথে আমরা এই লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি।
তো ইন কেস অফ এখন আমরা যদি একটু দেখি ওভারভিউটা করি, তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা ধরেন কোনো একটা রেফারেন্স আপনি ইয়ে থেকে নিয়ে আসছেন, আই মিন গুগল স্কলার থেকে নিয়ে আসছেন। তো সেই ক্ষেত্রে এই যে জার্নালে আসবো, জার্নালে এসে আমি যদি এটা দিয়ে সার্চ করি, মোস্ট প্রবাবলি চলে আসবে। আচ্ছা, এখানে আসেনি, ফাইন, নো প্রবলেম, ওয়ারিড হবেন না। আচ্ছা দেখেন, এখানে কিন্তু মাল্টিপল আসছে। তার মানে এই পেপারটার যে রেফারেন্স ইউজ করা হয়েছে, সেই রেফারেন্স নিয়ে একটু সন্দেহ আছে। আমি একটু দেখি গুগল স্কলারে যাই। যিনি এই রেফারেন্সটা অ্যাড করেছেন, কোনো একটা প্রবলেম তো নিশ্চয়ই আছে। এটাই কি ছিল? জি ভাইয়া সেম। হুম, রেফারেন্স তো ঠিক আছে, বাট এটা জেনারেটরটা পাচ্ছে না, তাই তো? জি ভাই, এই প্রবলেমটাই ফেস করছি দেখে ম্যানুয়ালি বসাইতে হচ্ছিল আমার। ওকে ওকে, ঠিক আছে, এই প্রবলেমের সমাধান আছে। হুম, এই প্রবলেমের সমাধান করার জন্য আমরা এট ফার্স্ট চলে যাব মূল পেপারের মধ্যে। দেখেন, সমস্যা না হলে সমাধান পাওয়া যায় না, সমস্যা হলেই পাওয়া যায়, সমস্যা হইতে হবে। ওকে, পিডিএফটা দেখি ডাউনলোড করা যায় কিনা। আচ্ছা, এটার ক্ষেত্রে খুব একটা সুবিধা করা যাচ্ছে না, খুব একটা আর কি। আহ, এটা ম্যানুয়ালি করতে হবে। এটার ক্ষেত্রে আসলে কোনো ডিওআই লিঙ্ক পাওয়া যাচ্ছে না। আপনারা হয়তো ডিওআই লিঙ্ক সম্পর্কে কি জানেন? ডিওআই, ডিজিটাল ডিজিটাল অরিজিনালিটি আইডেন্টিটি, এরকম কিছু একটা। ডিওআই এর ফুল মিনিংটা আমি একটু দেখে বলি। ডিওআই, জি ভাই, ডিওআই থাকলে তো ইজিলি বের করতে হ্যাঁ পারি, হ্যাঁ কিন্তু হ্যাঁ, ডিওআই। আমার বেশিরভাগ যেখানে থাকে না ওটার জন্য প্যারা খাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, ওকে ফাইন। সো দ্যাট দেখেন, এই জায়গাতে আরেকটা জিনিস আমি পাইলাম, ফ্যাক্টর দ্যাট ব্র্যান্ড সমাধানটা হচ্ছে মোবাইল ফোন পাকিস্তান। হ্যাঁ, ওকে, চলে আসছে। দেখেন, আচ্ছা, সমাধান পাওয়া গেছে। সেটা হচ্ছে, যখন আমি এই যে এখানে এই ওয়েবসাইট আসলাম, দেখেন এখানে ডিওআই লিঙ্ক নাই, কিন্তু একটা আইডেন্টিফায়ার লিঙ্ক কিন্তু আছে। ওরা যদিও ডিওআই লিঙ্কটা করে নাই, কিন্তু একটা লিঙ্ক কিন্তু আছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আমি মার্ক করছি, এইচটিটিপিএস ডাবল স্ল্যাশ, ওনাদের যে আইডেন্টিফায়ার লিঙ্ক দিয়ে ওনারা করছে। তো এই লিঙ্কটাও যদি আমি কপি করে এখানে দেই, তাহলে কিন্তু পেপারটা চলে আসতেছে, এই যে চলে আসছে। দেখেন আপনার পেপারটাই, এটার উপরে প্রেস করলে এই যে দেখেন আমার মূল রেফারেন্স এবং হচ্ছে ইনটেক্স চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ঠিক এটা আছে। এটা দেখেন আপনার পেপারটাই, আপনি যে লিঙ্কটা ইউজ করছেন, সেই লিঙ্কটাই। হ্যাঁ, জাস্ট এই জায়গাতে একটু ডিওআই লিঙ্কের বদলে অন্য একটা লিঙ্ক দেওয়া। খুঁজে দেখতে হবে, খুঁজে বের বের করতে হবে, কিছু করার নাই। যেমন ধরেন, আরেকটা অ্যানাদার এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। সাপোজ আমি ধরে নিচ্ছি এই পেপারটা গুগল স্কলারে, এই পেপারটা ধরেন রিসার্চ গেট, ওকে। আচ্ছা, এখানে দেখি ডিওআই লিঙ্ক আছে কিনা। এখানেও তো নেই। এটারও তো মনে হচ্ছে ডিওআই লিঙ্ক।
না, এটা ডিওআই। ডিওআই লিঙ্ক না থাকলে আসলে একটু টাফ হয়ে যায়। বাট এর জন্য ভাই আর কি ম্যানুয়ালি করে ফেলতেছিলাম এত ঝামেলার থেকে। হ্যাঁ, এখন যদি আপনার ধরেন যে ধরনের পেপার আপনি নিয়েছেন সেখানে যদি আনফরচুনেটলি ডিআইও লিঙ্ক না থাকে, এটা তো আপনি কিছু করতে পারবেন না। আপনার এটা তো মেনে নিতে হবে, সমস্যা তো থাকতেই পারে। এই জন্যই তো আপনাকে ম্যানুয়ালি শেখানো হয়েছে যে যেখানে সবকিছু তো আসলে আপনার অটোমেশনে আপনি পাবেন না, বা সবকিছু অটোমেশনে হবেও না। দ্যাটস ওয়াই আমরা আগে ম্যানুয়ালি জিনিসটা শিখি, তারপরে আমাদের অটোমেশনটা আমরা শিখি, যে কারণে আমাদের যেন কোনো প্রবলেম না হয়। এটা কি আবার চ্যাট জিপিটি তে করা যায়? আমি যদি এটা দিয়ে বলে আমার সাইটেশন করে দিতে ম্যানুয়ালি না না, চ্যাট জিপিটি পারবে না। নিজেরই করা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই। না, চ্যাট জিপিটি এটা পারবে না। আচ্ছা, এখানেও সমাধান আছে। এটা হচ্ছে এই যে এই জায়গাতে দেখেন রিসার্চ গেটের একটা ডিজিটাল লিঙ্ক তারা ইউজ করছে, ওই লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু এখানে আবার চলে আসতেছে। হুম, তার মানে অল্টারনেটিভ একটা অপশন আছে। ওই পেপারের অন্য একটা লিঙ্ক ছিল, এই পেপারের হচ্ছে রিসার্চ গেটের নিজস্ব লিঙ্ক, অথেন্টিকেশন নিজস্ব লিঙ্ক। তো এটা আপনার হচ্ছে যে কোনো একটা অল্টারনেটিভ অপশন আপনি পাবেন, এটা আপনাকে খুঁজে দেখতে হবে আসলে, আপনার খুব ভালোভাবে স্টাডি করতে হবে। দেখেন এই জায়গাতে এই লিঙ্কটা পেলাম, আর এই জায়গাতে এই লিঙ্কটা পেলাম, এই দুইটা দিয়েই কিন্তু কাজ হচ্ছে। এই যে আসছে, তো অল্টারনেটিভ অপশন আছে, এছাড়াও ম্যানুয়ালি অপশন আছে, যেটা আপনাদের ইজি টু ইউজার ফ্রেন্ডলি হয়, কিভাবে করতে হবে কিছু করার নেই। এটাই আপনাদের হচ্ছে রিসার্চের জি, মাহাত্ম্য। রাকিব একটু ফাস্ট করেন, কারণ অনেকের এটা দেখতে হবে। এখন ওর এতে জানতো দেখি, ওর মেথড সেকশনটা একটু আমি দেখতে চাই। এটা কি মেজবার মেথড সেকশন দেখবো। ওখানে মেজবাহ ওইটা লিখলো কেন, রেফারেন্সেস এন্ড রিলেটেড পেপার? ওটা কে শিখাইছে ওকে? আপনি ওটা চোখে দেখছেন না কেন? রেফারেন্স এন্ড রিলেটেড পেপার বলে কোথাও লেখা আছে? এটা তো মনে হয় একটা রিভিউ করে দেওয়া হয়েছিল না মেজবাহ? জি ভাই, এটা আগের ফাইল। আমারটা তা শুধু আপনি রেফারেন্স আগের ফাইল দিলে দেখাচ্ছেন কেন? আগের ফাইল দেখাচ্ছেন কেন? এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য আর কি বের করা হয়েছে। আপনার নতুন ফাইল কোথায়? আমি নতুন ফাইলে মেথড সেকশন দেখবো। মেজবা, আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার আপনি দিচ্ছি। পুরনো ফাইল কেন দিচ্ছেন? না স্যার, আমি দেই নাই এখন আর কি, এটা এই ভাইয়ার পিসিতে। আচ্ছা ঠিক আছে, আরেকটা চলে যান। মেজবার কি আর কোনো প্রশ্ন আছে? না স্যার, ওই কোশ্চেন নেই। আচ্ছা, ওই যে কি বলে, আপনার হোয়াটসঅ্যাপে আরেকটা দেখলাম কে যেন দিয়েছে, ইমানুল, ওটা বের করেন। একটু ফাস্ট করে রাখি, ইমানুল, সবারটা একটুখানি চোখ বুলাতে হবে। না আজকে স্যার কেউ কোনো পেপার দেয়নি। এটা হচ্ছে আগের একটা টেস্ট, যেটা আমরা বের করেছিলাম আজকে যে আপনি কি এখন দিনের জি পেপার? ভাই, ভাই আমি ও হচ্ছে এটা হচ্ছে ইয়া করতে পারতেছি না, একটু স্পেসেস মানে হচ্ছে একটু একটু হেল্প দরকার। কি কোথায় হেল্প সমস্যা হচ্ছে দরকার আপনার? আপনার? মানে আমার রিপোর্টে হচ্ছে আমি নিচের দিকে সব করছি আর কি, মানে এই রিলায়েবিলিটি টেস্টটার হচ্ছে আমি একটু বুঝতে পারতেছি না, মানে এটা হচ্ছে ওকে, মানে সবকিছু ঠিকঠাক কিনা আর কি। এইভাবে, এই যে 1 সেকেন্ড নিচে নামেন, রাকিব। এই যে এইভাবে কপি পেস্ট করে যারা দিয়েছে এদের নাম্বার কিন্তু আমি কেটে দেব। এভাবে কপি পেস্ট কখনোই হবে না। এই কপি পেস্ট আপনাকে একেবারে পুরোপুরি অন্যরা যারা যেভাবে করে, আপনি যেভাবে দেখিয়ে দিয়েছে, এই যে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসছেন, হুইচ ইজ, এটা তো এটা কোনো সৌন্দর্য বোধই নাই এটার মধ্যে। আপনার সৌন্দর্যের উপরে আপনার নাম্বার বেশি। রিপোর্ট হবে ঝকঝকে তকতকে এবং টাইট অ্যান্ড নাইস অ্যান্ড টাইডি। আপনি খেয়াল করে দেখেন, এই যে আমরা যেসব 2টা পেপার দিয়েছিলাম, পেপারগুলো দেখতে কেমন লাগে। এই যে আপনি এখান থেকে জাস্ট, মানে এটা জানেনও না যে জিনিসটাকে কিভাবে করতে হয়। এই যে এটা কি করেছেন আপনি, এটা এক্সেল শিট থেকে কপি পেস্ট করে নিয়ে আসছেন। এই যে মাঝখানে দাগগুলো, এই দাগগুলো, তো আপনাকে তো এই দাগগুলো রাখলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। আপনার রিপোর্টের একটা সৌন্দর্য আছে তো। আপনি ওই 2টা মেয়ের রিপোর্ট গুলো দেখেন, কিরকম নাইস অ্যান্ড টাইডি, দেখতে কেমন সুন্দর লাগে। আপনি অনেক কিছু করবেন, কিন্তু কিন্তু একটা সৌন্দর্য বোধ তো আছে।
মানুষ একটা রিসার্চ রিপোর্ট, এটা কিন্তু আপনার জীবনের একটা মানে অর্জন, কিন্তু এটা তো পুরা উল্টা হয়েছে। ইমানুল সাহেব, আপনি কি কোন দিকে তাকান? বামে তাকান না ডাইনে তাকান? এটা ডান দিকে হবে ডিবি আর বাম দিকে হবে আইভি। স্যার তারপরে এটা আপনার এখনো শেষ দেয়নি আর কি স্যার। কি? মানে শেষ দেয়নি স্যার, এই মানে হচ্ছে ফিনিশিং দেয়নি আর কি। ও আচ্ছা, আরো কাজ স্যার আমি হচ্ছে করতেছি আর কি, নিচে আটকা পড়ছে রিলেবিলিটি টেস্টের জন্য আর কি। এই So, রিলায়েবিলিটি টেস্টটা কি হয়েছে দেখেন তো। রিলায়েবিলিটি টেস্ট আপনি এখনো করেননি। করেনি নাই কিছু তো। নেই। আমি ফাইল দেওয়া আছে, মানে হচ্ছে হোয়াটসঅ্যাপে নিচে দিয়ে রাখছি। এইটা জি। হচ্ছে 31। রিলেটিভিটি টেস্ট তো ঠিকই আছে। আমার নিচে সিঙ্গেল ভেরিয়েবল ওটা হচ্ছে কম আসছে 6। 967 আছে, তাই তো? জি জি। এটা তো 667। ক্লোজ টু 7 না এমনি আর কোনো মানে খারাপ আসছে? না, বাকিগুলো ঠিক আছে। আপনি এটাই আপনাকে এখন সাবমিট হ্যাঁ, করতে যা হবে। সত্য তাই রাখবেন। এটা কি বলে, মডারেট। হ্যাঁ, আপনাকে এটাই এখন সাবমিট করতে হবে। কারণ হচ্ছে যে আপনি একদম একদম 11 আওয়ারে আপনি অ্যানালাইসিস করেছেন। ইটস বিং, আপনি যদি আরো আগে, আমরা তো রিলায়েবিলিটি টেস্ট করেছি ডিসেম্বর 1 তারিখেরও আগে। তো সেই জায়গাটায় 12 দিন পরে আপনি এই অ্যানালাইসিসে এখন এসেছেন। তো তখন যদি করতেন তখন হয়তো বা আমরা অন্য কিছু ব্যবস্থা করতাম, বাট এখন একদম 11 আওয়ার, এখন আপনার এটাই সাবমিট করতে হবে। এটাই না, আপনাকে যেটা আছে সেটাই সাবমিট করবে। সেটাই সাবমিট করতে হবে। আর কি আছে ইমানুল? না স্যার, তেমন কোনো সমস্যা নেই, ঠিক আছে স্যার, আমি করতেছি। আর সামিয়া বিনতে কবির। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার রিপোর্টটা পাঠান, রাকিব সাহেব স্যার ওপেন করবে। রিপোর্টটা করতেছি স্যার, এখনো পুরোপুরি শেষ হয় নাই। কিন্তু আমার রিলায়েবিলিটি টেস্টে একটু প্রবলেম ছিল, ভাইয়াকে জানানো হয়েছিল। সো ভাইয়া, আমি হচ্ছে এর আগে যখন রিলায়েবিলিটি টেস্ট করছিলাম আপনাকে পয়েন্টটা বলছিলাম যে 480 আসছিল। ওইটা সিঙ্গেল ছিল, বাট যখন হচ্ছে আমি আইবিডিবি নিয়ে টেস্ট করছি তখন হচ্ছে আপনার পয়েন্টটা বেশি আসছে। আইভিডিবি নিয়ে একসাথে তো রিলায়েবিলিটি টেস্ট করা হয় না, আলাদা আলাদা ভাই, টেস্ট। আপনি বলছিলেন যদি আমার ইটা কম আসে সেক্ষেত্রে হচ্ছে যে আমি আইবিডিবি দিয়ে দেখবো যে আমার 7 এর উপরে আসে কিনা বা 6 এর উপরে আসে কিনা। যদি আসে তাহলে হচ্ছে যে এটা নিতে পারবো। আচ্ছা, রাকিব এটা কি বলছে উনি? আমি তো বুঝতে দেখেন, পারছি না। আইভিডিবি দিয়ে আমি টেস্ট করতে বলিনি। আমি বলেছি আইভিডিবি দিয়ে যখন আপনি দেখেন, বা একটা যখন মিক্স ভেরিয়েবল দিয়ে আপনি টেস্ট করে দেখেন, তখন এটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি আপনার ওই স্পেসিফিক ভেরিয়েবলটারই সমস্যা করে। এটাকে বলে ক্রস চেকিং করা, অর্থাৎ জি ম্যাচিং জি ভাই, করানো। সরি, আমার বলতে ভুল তো হয়েছিল। জি, এই এই এইটাই এই বলছিলাম। জায়গাতে আপনি যখন দেখলেন যে আপনার ডিবির সাথে কম্বাইন করে আপনার রেজাল্ট ভালো আসছে, দ্যাটস মিন ওই জায়গাতে অ্যাকচুয়ালি ইন্টারনালি ভেতরে কোনো ডেটার সমস্যা আছে। তখন মানে কিছু অল্প পরিমাণ ডেটার সমস্যা আছে, তো ওইটাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। আপনাকে খুব সম্ভবত বলেছিলাম যে আপনার হচ্ছে 100। ভাইয়া, ফাইন্ড আউট করলে আপনার হচ্ছে যে দেখা গেছে আমি যদি ওটা চেঞ্জ করে দেই তাহলে হচ্ছে যে আরো আরো কমে যায়। চেঞ্জ না, এটা হচ্ছে কিছু ডেটার সংখ্যা বাড়াতে হবে, বা দেখা যাচ্ছে যে আপনার যদি বাড়ানো পসিবল না হয় তাহলে ওইটাকে হয়তোবা একটু দু একটা ডেটা যেগুলো হচ্ছে খুব আননেসেসারি সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। ইন কেস অফ এইটাকে বলে আপনার ধরেন এমন কিছু কিছু কোশ্চিন থাকে যেগুলো হয়তো বা আপনার, সরি কোশ্চিন তো না, রেসপন্স, অর্থাৎ এমন কিছু কিছু রেসপন্স আছে যারা হয়তো বা আপনার কোশ্চিনটা ঠিক মতো বুঝতে পারে,
বাট একটা না, দেখবেন যে কিছু 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 থাকতে পারে আপনাদের এরকম দেখবেন 1 1 1 1 1 সবগুলো 1 দিয়ে চলে গেছে। ও আসলে পড়েও নেই, ও কোশ্চিন পড়েও নেই, সবগুলো যেটা আগে সামনে ছিল সেটা দিয়ে 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 চলে গেছে, অর্থাৎ সে কিন্তু অ্যাকচুয়ালি পড়েনি। আবার দেখা যাচ্ছে অনেকগুলো পাবেন 5 5 5 5 5 সব 5, আসলে সে পড়েনি। তো ইন কেস অফ ওইগুলোকে রিমুভ করতে হয়, বাদ দিতে হয়, বাদ দিলে পসিবিলিটি থাকে এটার ইনক্রিজ করার বা ভালো হওয়ার। হবেই যে তা না, হতে পারে। তো যাই হোক, আপনার যেহেতু ওইটা বাদ দিয়েও ভালো আসেনি, এখন কত পয়েন্ট আসছে আপনার, ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসছে? সো ভাই আমি আগেরটাই রাখছি, যে ফোর কত স্যার? 0.480 যেটা ছিল ওইটা রাখছি, বাট আমার হচ্ছে যে ভ্যালুটা আসছে, 1 মিনিট আমাকে একটু চেক করতে হবে। আপনার ফাইলটা কি বলে রাকিব সাহেবকে দেন। জি জি ভাই, রাকিব দিচ্ছি। রাকিব ফাইলটা ওপেন করেন। এই জিনিস শিখায় তো কি বলে আমি তো বেসে যেতে পারবো না। সাবমিশন কালকে না? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের এখানে রিপোর্ট ফুল কমপ্লিট কাজ, যার রিপোর্ট একদম কমপ্লিট। আ- কি বলে সূচি আছেন নাকি এখানে? জি স্যার। আপনাদের কালকে ক্লাস কয়টা? স্যার আমাদের সকালবেলা 8:30টায় স্যার। আমার সাথেই। জি স্যার। কালকের ক্লাস কি বলে ক্যান্সেল করে দিচ্ছি আমি। ওই ক্লাসটা নেব হচ্ছে 11 তারিখে, ডবল ক্লাস নেব, কারণ কালকে হোল ডে ইউ উইল স্পেন্ড ইউর টাইম অন ইউর কি বলে সাবমিশন। 11টা 59 মিনিটের যেহেতু সাবমিশন, কালকে এই 1 ঘন্টার জন্য এসে জীবন ধ্বংস করে এমন কোনো আহামরি কিছু হবে না। আমি 11 12 13 তারিখ অনলাইনে ক্লাস নিয়ে শেষ করব। কিন্তু ভাই একটু চেক কারণ করেন, আমি ফাইলটা পাঠাইছি। আপনি কি আমার কথা বুঝেছেন সুচি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবং কালকে আপনাদের কিন্তু সবার এটা জমা দিতে হয় বাবা। 12 তারিখে আপনাদের ওই পোস্টার প্রেজেন্টেশনের জন্য সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আচ্ছা, আপনার তো বাকি বাকি ভেরিয়েবল গুলোর অবস্থা খুব যে ভালো তা না। আপনি ভাইয়া ফুল। এটা সেকেন্ড টাইম ছিল, আগের গুলা ভালোই ছিল। আমি হচ্ছে একটা টেবিলে অ্যাড করছিলাম, একটু নিচের দিকে স্ক্রল করেন। আচ্ছা আচ্ছা, এটা। জি ভাইয়া, এটা জি। আচ্ছা, ঠিক আছে। সো রাকিব, দ্যাট, এটা একটু কাজ করেন, কারণ অন্যগুলো খুব সুন্দর আসছে। আচ্ছা, সো কল্ড হচ্ছে এটা আপনার এই যে ইয়েটা আছে না, কি বলে এটা, এসপিএসএস এ ফাইলগুলো ইনপুট করার পরে যে একটা ফাইল আমরা সেভ করি না, ওই ফাইলটা সেভ করা আছে আপনার? জি ভাইয়া আছে। হ্যাঁ, ওই ফাইলটা একটু সেন্ড করেন, ওই ফাইলটা একটু আমাকে দেন। ওকে। আমি কারণ অন্যজনের সাথে কথা বলতেছি, ইন বিহাফ ক্লাস শেষের আগে আমি একটা মজার জিনিস আপনাকে দেখাবো। কি বলে রাকিব, ওই এথিক্যাল শপিং এর সাথে গ্রিন মার্কেটিং এর পারসেপশন, এটা দেয়ার ইজ এ পজিটিভ রিলেশন। এটা যদি দেয় মানুষজন হাসতে থাকবে কিন্তু। আপনি হ্যাঁ, নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন। জি জি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের অন্যান্য জন্য কি কি অবস্থা বলেন? আর অন্য আর অন্য কোনো সমস্যা নেই কারো? মানে শুধুমাত্র সামিয়ার যে সমস্যা, এটা শেষ হলে আপনাদের সমস্যা শেষ? ভাইয়া আমি অন্যান্য টেস্ট গুলা রান করে দেখেছি, ওইগুলাতে ভালোই আসছে রেজাল্ট গুলা। আচ্ছা, ফ্যাক্টর অ্যানালাইসিস? জি আমার ফ্যাক্টর অ্যানালাইসিস পর্যন্ত সবকিছুই শেষ। আমার থার্ড রানেই সাকসেসফুল হয়েছে। ওকে ওকে। কি বলে আহ, কা- মানে কেউ যদি মনে করেন যে আপনি কালকে জমা দিবেন না, আপনি আপনি কিন্তু বেসিক্যালি একটা 16 মার্কের কোশ্চেন থাকবে আপনার এই রিসার্চ রিপোর্টের উপরে।
এবং এই 16 মার্কের কোশ্চেন আপনাকে লিখতে হবে আপনার রিপোর্টের উপরেই। অতএব এই ধরনের মাথায় কোনো মানে নিয়েন না যে কি বলে কালকে জমা না দিলেও হবে। যে কয়জন জমা দেবে তার উপর ভিত্তি করে কাজ আমি শেষ করে ফেলবো। কারণ এই কোর্সে আমরা সবসময় অনেক কষ্ট করি। প্রত্যেকের সাথে নিজে কাজ করে দেখেন, দিন নাই রাত নাই কি বলে রাকিব আর আমি আপনাদের সাথে আছি। দীপকুণ্ড কি অবস্থা দীপ বাবা? দীপ চুপ করে থাকলে হবে না। আপনি কোনো কাজ করেছেন? দীপ আপনি যদি কথা না বলেন আমি কিন্তু আপনাকে ক্লাস থেকে বের করে দেবো এখন। দীপকুণ্ড আপনি শুধু ক্লাসে এখানে বসে থাকবেন আপনার মার্কের জন্য কি বলে অ্যাটেন্ডেন্স। দীপ আপনি কথা বলছেন না কিন্তু। ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্স আপনি পাবেন না। অন্যরা কথা বলেন প্লিজ। কোথায় কোথায় সমস্যা আছে বলেন। আপনারা আজকে ক্লাসে মাত্র 8 জন। 8 জন তো না। জি বলুন সামিয়া। ভাইয়ার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যদি এখন আমি আমার রিলায়েবিলিটির ওইটা চেঞ্জ করি, তাহলে কি আমার ফ্যাক্টরস এর বাকিগুলোও কি চেঞ্জ করতে হবে? মানে বাকি অ্যানালাইসিস গুলোও কি চেঞ্জ করতে হবে? Obviously. Each and every analysis will be changed. ওকে ভাইয়া। ওকে, আর এই জায়গাতে দেখেন ইনিশিয়াল ফাইন্ডিং হচ্ছে ইএস টু ইএস টু তে প্রবলেম আছে। ইএস টু কি কোশ্চেন একটু দেখেন, আপনার ইএস টু কি কোশ্চেন একটু দেখেন আপনি। আমি চেক করতেছি, আপনি দেখেন ইএস টু তে প্রবলেম আছে। একটা সেকেন্ড ভাইয়া, দেখছি। হুম। পুরা ভেরিয়েবলে প্রবলেম আছে, কিন্তু ইএস টু তে প্রবলেম আছে। দেখেন তো কোশ্চেনটা কি দেওয়া আছে। ভাইয়া ইএস টু তে প্রবলেম, মানে কোশ্চেনটা ছিল, আই অ্যাক্টিভলি রিসার্চ দ্য এথিক্যাল পলিসিস অফ ব্র্যান্ডস বিফোর বাইং দেয়ার প্রোডাক্টস। কোশ্চেনটা একটু হোয়াটসঅ্যাপে দেন তো, মিনিংটা বুঝে নেন। দিচ্ছি, অবশ্যই দিচ্ছি। দিয়েছি ভাই। আচ্ছা, আপনাদের অন্যদের মধ্যে থেকে কোশ্চেন করেন। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, জি বলেন। ভাই আমি রিসার্চ অবজেক্টিভ বের করতে একটু স্ট্রাগল করতেছি। রিসার্চ অবজেক্টিভ কেন? ভাই আমি একটু আমার ফাইলটা আপনার সাথে শেয়ার করি প্লিজ। শেয়ার শো করেন, আপনার কাছে তো ল্যাপটপ থাকার কথা, আপনি শো করেন। জি ভাই শো করতেছি।
হিমেল প্রবলেম স্টেটমেন্টে তো আরেকটু বড় করতে হবে বাবা। এইটুকু করলে তো এর মধ্যে তো প্রবলেম খুঁজে পাইছি আমরা। সময় দিলেন না, সময় দেন না। স্যার আজকে সারাদিন এটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, অবজেক্টিভসে স্ট্রাগল ফেস করছিলেন বলছিলেন আপনি। তো জি অবজেক্টিভস ভাই, গুলো আমরা কি রিসার্চ দেখেছি? অবজেক্টিভ। আপনার ওই ফ্রেমওয়ার্কটা বের করেন, যেটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এখানকার এখানকার যে ডিরেকশনটা কিন্তু প্রপারলি হয়নি। তীর চিহ্ন হবে, অর্থাৎ আপনার দেখেন এই যে বাম দিকের যে লেখাগুলো আপনি লিখেছেন, পার্সিভ ইউজফুলনেস, এজ অফ ইউজ, কনভিনিয়েন্স, এই যে তিনটা জিনিস, এই তিনটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখান থেকে যখন ডিভির দিকে আমাদের আপনার ভেরিয়েবলটা বলি, মানে ফ্রেমওয়ার্কটা ড্র করি, তখন হচ্ছে তীর চিহ্ন থাকে। তীর চিহ্নটা হচ্ছে ডিভির দিকে থাকে, অর্থাৎ আইভি থেকে ডিভি, আইভি থেকে ডিভি। ঠিক আছে, আইভি থেকে ডিভি। জি ভাই। সো দ্যাট এই জায়গাতে আপনারা আপনার হচ্ছে এই আইভির সাথে ডিভির সম্পর্কটা বের করাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ, মানে স্পেসিফিক অবজেক্টিভ। সো আমার আইভি কি অবজেক্টিভ কি হতে পারে? টু টু অ্যানালাইজ, অথবা টু আইডেন্টিফাই, অথবা টু টু ডিটারমাইন। আপনি এরকম একটা ওয়ার্ড আপনি ডিসাইড করতে পারেন। ধরেন আমি ধরেন টু ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন, কার মধ্যে রিলেশনশিপ, ওই যে পারসিভ ইউজফুলনেস এবং বিহেভিয়ারাল ইন্টেনশন টু ইউজ, এটাই তো আপনার রাকিব অবজেক্টিভ। রাকিব এটা লিখে দেন আপনি। প্রথমে ব্রড অবজেক্টিভ লেখেন, তারপরে স্পেসিফিক অবজেক্টিভস লেখেন। আর কি করবো বলেন? বিটুইন কার মধ্যে, একটা হচ্ছে পারসিভ ইউজফুলনেস, ইউজফুলনেস and behavioral intention to use. আচ্ছা, আপনি স্ক্রিনটা একটু অফ করেন। দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনাদের মাত্রই আমি ইয়েতে একটা আপনার প্রথম যে অবজেক্টিভ সেটা আমি লিখলাম, টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন পার্সিভ ইউজফুলনেস, যে বোল্ড করা আছে, অ্যান্ড বিহেভিয়ারাল ইন্টেনশন টু ইউজ। অর্থাৎ বিহেভিয়ার ইন্টেনশন টু ইউজ, এটা হচ্ছে ডিভি, আর এটা হচ্ছে আইভি। এইটা হচ্ছে আমার 1 নম্বর অবজেক্টিভ। তাহলে এখন আমার ভেরিয়েবল কয়টা? 3টা। ভেরিয়েবল জি 3টা। ভাই, জি ভাই, 3টা। এখন 3টা হলে সেকেন্ডটা কি হবে বলেন? টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন, আমার এই আইভিটা চেঞ্জ হবে, ডিভির এটুকু তো ঠিকই থাকবে। সো আপনি এটাকে কপি করে আর এই আইভিটা শুধু চেঞ্জ করবেন। দ্যাটস জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। অবজেক্টিভস। আর ব্রড অবজেক্টিভস বা মেইন অবজেক্টিভসটা কি? মেইন অবজেক্টিভসটা হচ্ছে মূলত আপনার টাইটেল, অর্থাৎ আপনার যে মূল অবজেক্টিভ সেটা হচ্ছে আপনার টাইটেল। কিরকম?
এটা হচ্ছে ইন শর্টলি আপনি বলতে পারেন যে আপনার টাইটেল মনে করেন যে একটু আই মিন আপনার টাইটেলটা কি আসলে? টাইটেলটা একটু হোয়াটসঅ্যাপে পাঠান। জি ভাইয়া পাঠাচ্ছি। আচ্ছা দেখেন এই জায়গাতে আম, এই যে আমরা স্পেসেস নিয়ে যার এটা আলোচনা করছিলাম, আপনার জি এই ভাইয়া। দুই নাম্বারটা বাদ দিয়ে যদি আমি অ্যানালাইসিস করি, হ্যাঁ, 2 নাম্বার ওই প্রশ্নটা বাদ দিয়ে অ্যানালাইসিস করলে 611 আসতেছে, 611। সো দ্যাট এটা সো কল্ড এটা বলাই যায় যে আপনার এই 2 নাম্বারের এইটার মধ্যে আসলে একটু প্রবলেম আছে। অন্যগুলোর মধ্যে প্রবলেম আছে, তবে এখানে বেসিকলি এই ভেরিয়েবলের মধ্যে প্রবলেমটা বেশি আসছে। সো এখন এক্ষেত্রে এই ফাইলটা আমার কাছে থাক, আফটার দ্য ক্লাস আমি আপনাকে এটা ডেলিভারি করছি, ঠিক আছে? সো ওকে আপনি ভাইয়া। রাতের মধ্যে, যেহেতু একবার অ্যানালাইসিস করছেন, আপনার অ্যানালাইসিস করতে সময় লাগবে না। এটা রাতের মধ্যে আপনি অ্যানালাইসিস শেষ করে ফেলতে পারবেন। আপনাদের যেহেতু সকালে ক্লাসও নাই, প্রবলেম হবে না। আমি আফটার দ্য ক্লাস আপনাকে এটা ডেলিভারি করছি, হ্যাঁ? এখন তো জাস্ট আমি হচ্ছে আবার ফ্রিকোয়েন্সি এগুলা প্রথম থেকে জাস্ট করে নিব, তাই না? মানে না, আপনার সিরিয়ালি। এই ডেমোগ্রাফিক তো আর করতে হবে না। ডেমোগ্রাফিক তো ওকে। চেঞ্জ হচ্ছে না। ডেমোগ্রাফিক আচ্ছা একই আচ্ছা। 13টাই থাকবে। শুধু চেঞ্জ হবে কি রিলায়েবিলিটি, পিয়ারসন আর হচ্ছে ফ্যাক্টর। ও, জি জি, এই তিনটা। ওকে ওকে ভাইয়া। আচ্ছা দেখেন, তো এই যে আপনি বলছেন অ্যাডপশন অফ ক্যাশলেস পেমেন্ট অ্যামাং ইউনিভার্সিটি ক্যাম্পাস বাই ইউজিং ওয়ান কার্ড, এ কেস স্টাডি অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো আপনার মেইন অবজেক্টিভস কিন্তু আসলে এইটাই আপনার মেইন অবজেক্টিভস। কিরকম? মূল অবজেক্টিভসটাই হচ্ছে আপনার ক্যাশলেস পেমেন্ট সম্পর্কে আপনি দেখবেন একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে। তো এই ক্ষেত্রে আপনি দেখেন যে আমরা মেইন অবজেক্টিভস লিখেছিলাম রিপোর্টের মধ্যে। এই যে দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ দ্য রিসার্চ টু আইডেন্টিফাই, এবার আপনার টাইটেলটাকে সুন্দর করে এখানে অ্যাড করতে পারেন। দ্যাটস ইট, হয়ে গেল। কঠিন কিছু না তো, এটা একেবারে ইজি ভাবে দেখালাম। এইটা আপনি লিখে টাইটেলটাকে এখানে অ্যাড করেন। তারপরে যদি আপনি আরো কিছু ইনোভেটিভ কিছু লিখতে চান, সেটা আপনি 1 লাইন 2 লাইনে লিখতে পারেন। আমি ওই প্রেসারে এখন আপনার যাচ্ছে না। হুম ওটা আমরা ওভারলুক করি। বাট এইটুকু যদি আপনি অন্তত লিখেন, মানে ঠিকঠাক। ঠিক আছে, আপনারা অ্যান্সারটা পেয়েছেন? জি ভাইয়া ঠিক আছে। অবজেক্টিভ নিয়ে স্ট্রাগল গিয়েছে আপনার? জি ভাইয়া। ওকে। আর কে কি নিয়ে স্ট্রাগল করছেন? কি বলে হিমেলের কি বলে ফ্যাক্টর অ্যানালাইসিস হয়েছে? হিমেল ফ্যাক্টর অ্যানালাইসিস না স্যার। করেছেন? তো এটা কখন করবেন? স্যার আজকেই করবো। আপনি ফ্যাক্টর অ্যানালাইসিসের ক্লাসগুলো করেছিলেন? জি স্যার করেছি। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ আছেন? অন্তত যত ভুল ত্রুটি জানার যত ধরনের আপনার যদি গ্যাপ থেকে থাকে সব আজকে আলোচনা করুন। রাইট, আজকের ক্লাসটা মূলত আপনার প্রবলেম সলভিং ক্লাস। প্রবলেমগুলো শেয়ার করলে সেটা আমরা সমাধানের চেষ্টা করব। জি বলেন। ভাইয়া আমারও হচ্ছে মানে বোর্ড অবজেক্টিভটা আমি মানে বের করতে পারতেছি না। আমার রিসার্চ টাইটেলটা হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং কাস্টমার লয়ালিটি থ্রু ব্র্যান্ড পার্সোনালিটি অফ স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন, এ কেস স্টাডি অন ড্যাফোডিল ইউনিভার্সিটি। আচ্ছা আপনার কি বলে এটা কি বলে রাকিব সাহেবের সাথে শেয়ার করেন, আপনি যতটুকু কাজ করেছেন রিপোর্টটা শেয়ার করেন। স্যার আমি তো এখনো মানে মানে কাজ করছি। আমি মানে আগের কোশ্চেনের ফাইলটা দিয়ে শুধু মানে যেটা যেটা দেয়া যায় সেটাই দেন আর কি, দেখি আগে। জি স্যার। মানে মানে শেষ বেলায় এসে আপনারা
মানে নৌকা তো এমনি ডুবেছে 5 তারিখে, আবার নিজের নৌকা ডুবাই ফেলতেছেন। এগুলো কি আর লাস্ট একদিনে করে কি আর হ্যাঁ, পরীক্ষা পাস হবে, কিন্তু মানে শেখাটা খুব পোক্ত হবে না। আপনার যেটুকু আছে সেটা দেখি আমি আগে, অবজেক্টিভ আর স্পেসিফিক অবজেক্টিভ এই জিনিসই যদি এখনো, তাহলে তো আমাদের এই শ্রমই তো পণ্ডশ্রম হয়ে গেল। দেখেন বেসিক্যালি আমি আসলে ভেরি সরি, বিকজ আপনাদের কনসেন্ট্রেশনটা এত দুর্বল, বিকজ এই জাস্ট একটা মিনিট আগেই আমি আপনাকে ওই টেকনিকটা দেখাই দিলাম। মানে ওর রিপোর্ট আমি এটা দেখবো না, এইটা তো আমার জিনিস না। ওর রিপোর্টের ক্ষেত্রে আমি এটা দেখবো না, এই মেন্টালিটিটা চেঞ্জ করেন। প্রত্যেকের ক্ষেত্রে বিষয়টা একই জিনিস, সো কল্ড একই কোশ্চেন করলেন, অথচ এই টেকনিকটা আমি একটু জাস্ট 2 মিনিট আগেও বললাম, কিন্তু ওটা অন্য মানুষের রিপোর্ট ছিল, ওই জন্য ওটা আপনি দেখেন নাই। আমরা বলেছিলাম যে আপনার টাইটেলটাই আপনার ব্রড অবজেক্টিভ, এবং সেই টাইটেলটার আগে যদি আপনি অন্তত এই লেখাটুকু লিখেন যে প্রাইমারি অবজেক্টিভস অফ দ্য রিসার্চ ইজ টু আইডেন্টিফাই দা, আপনার টাইটেলের আগে যদি এইটুকু জাস্ট আপনি লিখেন, মোটামুটি জেনারেল অবজেক্টিভ হিসেবে এটাকে মেনে নেওয়া যেতে পারে। পাশাপাশি যদি আপনি চান যে না, এই জিনিসটুকু বা আরেকটা লাইন আমি অ্যাড করি, যেমন এখানে উনি অ্যাড করেছিলেন টু এক্সামিন দোজ ফ্যাক্টর দ্য স্টাডি এইমস টু প্রোভাইড দ্য ভ্যালুয়েবল ইনসিস্ট ইনটু প্রোভাইডিং টুরিস্ট স্যাটিসফ্যাকশন। আপনি যদি এই লেখাটুকু বের করে লিখতে পারেন লিখেন, আদারওয়াইজ যদি এটুকু নাও লিখেন, এটা তো আপনার কেউ বলবে না যে এইটা যে জেনারেল অবজেক্টিভ বা ব্রড অবজেক্টিভ হয়নি। হ্যাঁ, ওইটা থাকলে 16 কলা পূর্ণ হতো, 12 কলা তো পূর্ণ হবে। দ্যাটস ইট। আচ্ছা, এছাড়া আপনার এটা আপনার রিপোর্ট রিফাত নিউ জি QS। জি ভাই। সো এখানে যে টাইটেল লিখেছেন তার আগে কথা অনুযায়ী এটা অ্যাড করেন। জি ভাই। আপনার ভাইয়া এটা হচ্ছে মানে আগের ফাইল, আমি মানে আমার রিসার্চ পেপারে কাজ করতেছি ল্যাপটপে আর ফোনে ক্লাস করতেছি, এর জন্য মানে আগের ফাইলটা দিয়েছি। নতুন ফাইলটা দেন তাহলে, এটাতে কাজ করতে হবে না। আচ্ছা, আচ্ছা, আপনাদের মধ্যে তামিমের কি অবস্থা? তামিম আহমেদ কি অবস্থা আপনার? তামিম আহমেদ ক্লাসে আছেন? আছি ভাইয়া। কি অবস্থা আপনার? রিসার্চের কি অবস্থা? ভাইয়া এখনো হাফ হইছে ভাইয়া, পুরোটা করতে দেখা যাচ্ছে। শেষ? না ভাইয়া এখনো শেষ হয়নি ভাইয়া, আমার এখনো অনেকগুলো বাকি আছে। অ্যানালাইসিস হয়ে গেছে আপনার? অ্যানালাইসিস না অ্যানালাইসিসটা হয়নি ভাইয়া, এটা আজকে করতে হবে। কতটুকু করেছেন? আই মিন ধরেন আমি যদি আপনাকে প্রশ্ন করি এখন যে ঠিক আছে আপনার কতটুকু হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, অনুমান পার্সেন্ট করতে হবে। বলতে ভাই আমার যদি সত্যি কথা বলতে গেলে আমার 35 to 40% মতো হয়েছে, বাকিটা আজকেই করতে হবে। আচ্ছা, এই 35% বা 40% এর মধ্যে কি কি জিনিস আছে যেটা কমপ্লিট? ভাইয়া হচ্ছে আগে যা করছি তা আছে, তারপর নতুন হচ্ছে মানে পেপারটা রেডি করে আমি আস্তে আস্তে হচ্ছে পরে আপাতত বসাচ্ছি, মানে ক্যালকুলেশন ছাড়া যা যা করতে পারতেছি ওইটা রেডি করে রাখছি আর কি, আস্তে আস্তে লিখে রাখছি। ধরেন হচ্ছে ক্যালকুলেশন ভেরিয়েবল, ছাড়া কি কি করা যায়? না ব্যাক ক্যালকুলেশন ছাড়া তো ভাই মানে নিচে দিয়ে কিছু উপর দিয়ে জাস্ট কি বলে ভাইয়া এই
কন্টেন্ট কি সামারি টামারি এসবগুলো যা যা লেখা যাবে লেখা না। আচ্ছা, ধরেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমি কি অ্যানালাইসিস ছাড়া লিটারেচার রিভিউ লিখতে পারবো? না না ভাই, লিটারেচার রিভিউ স্কিপ করে গেছি ভাই, লিটারেচার রিভিউ লিখিনি ভাই। না, ধরেন অ্যানালাইসিস করার আগে কি লিটারেচার রিভিউ লেখা যায়? না ভাই, এটা তো পসিবল হবে না ভাই। ফুল অ্যানালাইসিস বের করার পরে হচ্ছে তার উপর একটা লিটারেচার রিভিউ দেওয়া লাগবে ভাই। আচ্ছা, অ্যানালাইসিস ছাড়া কি আমরা এক্সিকিউটিভ সামারি লিখতে পারবো? এক্সিকিউটিভ সামারি? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কে দিবেন? অ্যানালাইসিস ছাড়া কি আমরা এক্সিকিউটিভ সামারি লিখতে পারবো? না ভাইয়া। না ভাই, আমাকে অ্যানালাইসিসে দেখাইতে হবে যে আমার অ্যাকচুয়ালি রিসার্চটা মডারেটে আসছে না উইক হয়ে গেছে, এমন কিছু বলতে হবে। আর অ্যানালাইসিস ছাড়া কি লিটারেচার রিভিউ লেখা যাবে? অ্যানালাইসিস আমি এখনো করিনি, কিন্তু আমি কি লিটারেচার রিভিউ লিখতে পারবো? সম্ভব হবে? না ভাইয়া। না ভাই। না, এটা ভুল। অ্যানালাইসিস এর আগেই আমি চাইলে লিটারেচার রিভিউ লিখতে পারবো, এবং চাইলে না, মোস্ট অফ দ্য কেসেস এটাই করা হয়। বিকজ অফ লিটারেচার রিভিউ মানে কি? লিটারেচার রিভিউ মানে হচ্ছে আপনার এই রিসার্চের ক্ষেত্রে যে সমস্ত ভেরিয়েবল, যে সমস্ত তথ্য উপাত্ত ইতিপূর্বে আপনার মতোই কোনো না কোনো অথার্স পাবলিশড করেছে এরকম পেপার পড়া, এবং তার উপরে একটা প্রবন্ধ তৈরি করা। বাংলায় বললাম, প্রবন্ধ তৈরি করা। এই কন্টেন্ট তৈরি করাটাকেই বলা হচ্ছে লিটারেচার রিভিউ। মানে হচ্ছে আপনার বিষয়বস্তু নিয়ে যারা এর আগে কাজ করেছে সেটাকে আপনি আপনার রিসার্চের মধ্যে একটা শর্ট ব্রিফ দেখাবেন। এই দেখানোর নামটাই লিটারেচার রিভিউ। এখন এই লিটারেচার রিভিউ করতে তো আমার অ্যানালাইসিসের প্রয়োজন হয় না। আমি আমার ভেরিয়েবলস গুলো নিয়ে কোথায় কোন পেপার থেকে আমি কতটুকু নিচ্ছি, আমি কোন পেপারের কোন যুক্তিটা নিচ্ছি, কোন লজিকটা নিচ্ছি, কোন উইকেন্ড উইক পয়েন্ট নিচ্ছি, কোন কোন স্ট্রং পয়েন্ট নিচ্ছি, এই জিনিসগুলো নিয়ে সাজিয়ে আমি অ্যানালাইসিসের আগেই এটা রেডি করে ফেলতে পারবো। আমি ব্যাকগ্রাউন্ড লিখে ফেলতে পারবো, প্রবলেম স্টেটমেন্ট লিখে ফেলতে পারবো, আমি হাইপোথিসিস ডেভেলপমেন্ট করে ফেলতে পারবো, আমি হচ্ছে আপনার মেথোডোলজি করে ফেলতে পারবো। আফটার দ্য ডেটা কালেকশন আমরা এই মেথোডোলজি পর্যন্ত লিখে ফেলতে পারবো। বাট এই মেথোডোলজির পরে অ্যানালাইসিস থেকে নিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত এটা আমাকে অ্যানালাইসিসের পরে করতে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ লিটারেচার রিভিউ আমি জি ভাইয়া। অ্যানালাইসিসের আগে করতে পারবো, সমস্যা নেই। বাট এক্সিকিউটিভ সামারিটা আমরা সবার শেষে করবো। এই এক্সিকিউটিভ সামারি থাকে সবার উপরে, একদম আম, উপরে থাকবে দেখবেন। হুম, একদম উপরে থাকবে। টপ টপ যে পার্ট গুলো থাকে, ইভেন এক্সিকিউটিভ সামারি আপনার হচ্ছে ইয়ের আগেও থাকে, কি বলে এটাকে, অ্যাকনলেজমেন্টের নিচে থাকবে না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই অ্যাকনলেজমেন্ট নিচে টেবিল অফ কন্টেন্টের উপরে থাকে। অর্থাৎ আপনার যদি একদম টপ থেকে কাউন্ট করেন, কাভার পেজ, আপনার হচ্ছে লেটার অফ ট্রান্সমিটাল, যদিও আপনাদের সেমিস্টারের ক্ষেত্রে লেটার অফ ট্রান্সমিটাল লাগবে না, স্টুডেন্ট ডিক্লারেশনটা আপনাদের লাগবে, স্টুডেন্ট ডিক্লারেশন, আর অ্যাকনলেজমেন্ট লাগবে। আহ, এরপরে আপনি এক্সিকিউটিভ সামারি, তারপরে টেবিল অফ কন্টেন্ট, তারপরে অ্যাব্রিভিয়েশন, তারপরে আপনার লিস্ট অফ টেবিল বা লিস্ট অফ ফিগার, এরপরে গিয়ে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 আপনার লিটারেচার রিভিউ, চ্যাপ্টার 3 কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এন্ড হাইপোথিসিস ডেভেলপমেন্ট, চ্যাপ্টার 4 মেথোডোলজি, চ্যাপ্টার 5 অ্যানালাইসিস, চ্যাপ্টার 6 ডিসকাশন, চ্যাপ্টার 7 আপনার কনক্লুশন রিকমেন্ডেশন, আর রেফারেন্স, আর অ্যাপেন্ডিক্স, অর্থাৎ আপনার যে কোশ্চেনিয়ার, এটা কোনো চ্যাপ্টারের মধ্যে মধ্যে থাকে না, এটা হচ্ছে চ্যাপ্টারের বাইরে। চ্যাপ্টারের বাইরে আমরা এটা লিখি, অর্থাৎ চ্যাপ্টার 7 শেষ হওয়ার পরে আমি এটা লিখি। তাহলে দেখেন, একটা
একটা স্ট্রাকচার আছে, এটা স্ট্রাকচার বলা হচ্ছে। এই স্ট্রাকচারটা আপনাকে একটু মেনটেন করতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচারের মধ্যে মেথোডোলজি পার্ট বা অ্যানালাইসিস এর আগ পর্যন্ত আমরা সবকিছুই আগে করে ফেলতে হবে। জি সামিয়া বলেন। ভাইয়া স্ট্রাকচারটা যে বললেন একটু মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখা ভালো হয়, কারণ হচ্ছে যেভাবে করছেন অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, পরে আবার ঠিক করতে সমস্যা। ফার্স্ট অফ অল আপনি বলেছেন, আমি অবশ্যই দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। বাট দ্য থিং ইজ, আপনাদের যে ডেমো কপিগুলো দেওয়া হয়েছে ওই ডেমো কপিতে এই ফরম্যাটটাই ফলো করা হয়েছে, নাথিং এলস। শুধুমাত্র লেটার অফ ট্রান্সমিটালটা হচ্ছে ইন্টার্নশিপ স্টুডেন্টদের ক্ষেত্রে থাকে, লেটার অফ ট্রান্সমিটালটা আপনার থাকবে না। দ্যাটস ইট। বাকি সবকিছুই সেম, উনি যেভাবে করেছে সেভাবেই আপনি কপি করবেন। আপনারা দেখেন যে স্যাম্পল কপিগুলো আছে ওগুলোতে এই ফরম্যাটই ফলো করা। তারপরে আপনি বলেছেন ফাইন দ্যাট, আমি এটা আপনাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো সবার উদ্দেশ্যে। ভাই এক্সিকিউটিভ সামারি কি মানে কন্টেন্টের উপরে থাকবে? টেবিল অফ কন্টেন্টের উপরে থেকে। ভাই আমাদের বিএলসি তে দুটো রিসার্চ পেপার ছিল ভাই, ওখানে হচ্ছে এক্সিকিউটিভ সামারি হচ্ছে নিচে ছিল কন্টেন্টের, তো আমরা সেটা ফলো করছিলাম। ভুল না, বাট দ্য থিং ইজ আপনার হচ্ছে টেবিল অফ কন্টেন্টের উপরে থাকার একটা রিজন আছে। এর রিজনটা হচ্ছে কি, টেবিল অফ কন্টেন্টে যখন আসলো, মানে আই মিন আপনি আপনি একটা বইয়ের কথা চিন্তা করেন। নর্মালি আপনার পাশে যে যে বই আছে, বই আপনি হাতে নেন, বা আপনি হচ্ছে ওই যে কোনো একটা গল্পের বই হাতে নেন, গল্পের বইগুলো হাতে নিলে আপনি এটার প্রমাণ পাবেন। দেখবেন যে হচ্ছে ইন্ডেক্স, ওরা বলে ইন্ডেক্স, ইন্ডেক্সের আগে থাকে হচ্ছে এই এক্সিকিউটিভ সামারি, বা আপনার হচ্ছে বই সম্পর্কে কথাগুলো থাকে হচ্ছে ইন্ডেক্সের আগে বা সূচিপত্রের আগে। হ্যাঁ, তো দ্য থিং ইজ যে আপনি এক্সিকিউটিভ সামারি মানে কি, পুরা রিপোর্টের একটা সামারি, পুরা রিপোর্টের একটা সামারি আপনি আগে পড়বেন, পড়ে আগে আপনি জানবেন যে রিপোর্টটা কি বলতে চাচ্ছে, তারপরে আপনার মধ্যে কৌতূহল জন্মাবে, সেই কৌতূহল থেকে আপনি ইন্ডেক্সে যাবেন। বাট রাকিব, আপনি ওরা যদি কন্টেন্টের পরে এক্সিকিউটিভ সামারি লেখে, একদম দেয়ার উইল বি নো ইস্যু, এটা ইস্যু হবে না, অত হ্যাঁ, কনফিউজ করার দরকার নাই। না না আপনি issue হবে না। আপনি এর এর ফাইলটা একটু বের করেন, এই যে নীলিমার আগের ফাইলটা, ওই যে মেয়েটার নামটা ভুলে গেছে, ওই ফাইলটা একটু ইউজ করেন, ওদেরকে বলেন এক্স্যাক্টলি ওইটা ওইটা কি বলে, আপনি স্ক্রিনে নিয়ে এসে ওয়ান বাই ওয়ান দেখাতে থাকেন। ওই মেয়েটার নামটা ভুলে গেলাম, যে যে হালিমা মেয়েটা আপু সম্ভবত স্যার। জি জি জি, হালিমার এটা বের করেন তো, আপনার কাছে আছে রাকিব? আহ, এই মুহূর্তে স্যার রিপোর্টটা আমার কাছে নেই। আপনি So, আমি বিএলসি থেকে বের করে বিএলসি নেন, তে যাচ্ছি। Second. আপনি বিএলসি থেকে বের করে নেন। হালিমা হালিমার রিপোর্টটা হচ্ছে মোস্টলি হচ্ছে এর উপরে, অর্থাৎ রিসার্চ রিপোর্টের উপরে, দ্যাট ইজ অলসো খুবই খুবই পেরিওডিক্যালি, খুব স্ট্রাকচার্ড ওয়েতে সে লিখেছে। এক্স্যাক্টলি আমি ওইভাবে জিনিসটা চাচ্ছি। বিএলসি টা ডাউন, এই মুহূর্তে বিএলসি তে ঢোকা যাচ্ছে না। সো যদি কারোর কাছে হালিমার রিপোর্টটা থাকে একটু কাইন্ডলি সেন্ড করেন। তবে এখানে আমি একটু রিকোয়েস্ট করছি যে আমার যতটুকু মনে আছে ওখানে চ্যাপ্টার ওয়াইজ অর্গানাইজ করা ছিল না। আমি রিকোয়েস্ট করবো সবার উদ্দেশ্যে যে পসিবল, ইফ পসিবল চ্যাপ্টার ওয়াইজ করেন, বিকজ চ্যাপ্টার ওয়াইজ জিনিসটা আসলে স্ট্রাকচারাল হয়। আর ডে বাই ডে জিনিসগুলোতে ইমপ্রুভমেন্ট হচ্ছে। হালিমার রিপোর্টটা ছিল বেশ কিছুদিন আগে, তো আপনি হালিমার রিপোর্টটা বের করেন, ওই যে দিয়েছে একজন। জি জি জি। ইন্টার্নশিপের রিপোর্টটা এখন হাত দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে রিসার্চের রিপোর্টের এটা জিনিস, এক্স্যাক্টলি এই জিনিসটা ফলো করে ওরা। এটা অত্যন্ত সিস্টেমেটিক, আমি নিজে হাত দিয়ে ঠিক করে দিয়েছি। উপরে যান। ওরা এটা যেভাবে আছে, এই যে যেভাবে কি বলে, উপরে ওঠেন, এই যে কন্টেন্টটা এই অনুযায়ী ওরা লিখবে, দ্যাটস ইট, সিম্পল। সো এই কন্টেন্টটা ফলো করতে পারেন, সমস্যা নেই।
হালিমা যেভাবে লিখেছে একদম আপনার ও ফ্যাক্টর অ্যানালাইসিস করেছে, আপনারা সবাই ফ্যাক্টর অ্যানালাইসিস করছেন। ওরটা হুবহু ওর ফরম্যাটটা ফলো করেন, কিন্তু ওর কাছ থেকে কোনো কপি পেস্ট করেন না কিন্তু। কারণ ওর টপিক আপনার টপিক এক না। কিন্তু ওর কন্টেন্ট যেভাবে সাজিয়েছে আপনিও সেভাবে কন্টেন্ট গুলো সাজান। এটা একেবারে মানে রিসার্চ যদি সত্যিকার অর্থে বুঝে থাকেন, হালিমার এই রিপোর্টটা হচ্ছে একদম আদর্শ পেপার, অন্তত ফর দ্য বিগিনার্স, আপনাদের মতো যারা নতুন তাদের জন্য এটা। এবং ও যেভাবে ইনটেক্স রেফারেন্স দিয়েছে, ও যেভাবে কি বলে সাজিয়েছে জিনিসগুলো একেবারে অ্যাপেন্ডিক্স পর্যন্ত, সেটা ফলো করলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। কিন্তু কিন্তু শুদ্ধভাবে করতে হবে। ও যখন এই পেপারটা করেছে তখন চ্যাট জিপিটি ছিল না। আপনারা চ্যাট জিপিটি উপরে নির্ভর করেন না। চ্যাট জিপিটি ভুল তথ্য দেয়। আর এই রিসার্চ হলো আপনাকে এমন ভাবে শিখানো হচ্ছে আপনাকে একটু কষ্ট করতেই হবে, কোনো ওয়ে নাই। কারণ আপনি একটার একটা কি বলে রেফারেন্স ভুল দেবেন, সাথে সাথে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। ওই যে দেখেন উপরে একটু নিচে নামেন না, উপরে যান, দেখেন এই যে সোর্স দেয়নি ওর, এই যে এই জায়গাটায় সে সোর্স দেয়নি, এখান থেকে তাকে 2 মার্ক কেটে রাখা হয়েছে এখান থেকে। ও এই একটা জায়গায় ভুল করেছে। ছবিগুলো একটু ভালো করেনি, কিন্তু নীলিমা আবার ছবিগুলো খুব টাইট করে দিয়েছে। যত বেশি রিসার্চ পেপার আপনি মানে আকর্ষণীয় হবে, আপনার নাম্বার সেই অনুযায়ী থাকবে। এবং আপনার প্রত্যেকটা রিপোর্ট এই যে যেভাবে দেখানো হচ্ছে, এই লাল কালি দিয়ে আমি দেখে 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 আবার পাঠাবো আপনার কাছে। অতএব যত বেশি শুদ্ধ করবেন, আপনার আপনার কি বলে মার্কস বাড়তে থাকবে। এবং আপনি পরীক্ষার হলে এই রিপোর্টের উপরে আপনার 16 মার্কের পরীক্ষা, একটা কোশ্চেন আপনাকে লিখতেই হবে। আর যে রিপোর্ট জমা দিবেন না, আপনার ওই মার্কসে তো আমি কিছুই বুঝবো না, কারণ আপনার রিপোর্টটা পড়েই আমাকে ওই 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 নাম্বারটা 16 নাম্বারটা আমাকে দিতে হবে। আপনাকে কখনোই বলা হবে না আপনার রিলায়েবিলিটি কত, আপনার প্রত্যেকটা প্রত্যেকটা ভেরিয়েবলের রিলায়েবিলিটি, এগুলো কোনো মুখস্থ করা হবে না। আপনি রিলায়েবিলিটিটা কেমন করে করলেন, রিলায়েবিলিটিটা কেন করা হয়, ভ্যালিডিটির কি কোনো প্রশ্ন আছে কিনা, আপনি প্রবলেম স্টেটমেন্টটা কিসের উপর ভিত্তিতে লিখলেন, আপনি ডাটা কালেকশন গুলো কি করলেন, আপনি মেথড সেকশনে কোন কোন জিনিসকে কনসিডারেশন নিয়ে এসেছেন, আপনার পপুলেশন কি ছিল, আপনার আপনার স্যাম্পলিংটা কি ছিল, কেন আপনি স্যাম্পলিংটা নিলেন, কি কারণে, কি মানে জাস্টিফাই করে দেওয়া আমাকে। এই 16 মার্কে আপনি সুন্দর করে লিখবেন, একদম 14-15, মানে একেবারে 16 তো আর কাউকে দেয়া যায় না, 14-15 এমনি মার্কস থাকে আর কি। এ প্লাস পাওয়াটা খুব সোজা, কিন্তু দেখা যায় যে আপনারা মানে একটু গোলমাল করে ফেলেন, যার ফলে নাম্বারটা কাটতে। যেমন নীলিমা আমার কাছে কিন্তু এ প্লাস পায়নি। নীলিমার মতো এত শার্প ব্রেন আমি ওই ব্যাচে কাউকে দেখিনি। ও স্ট্রেসটা কমাতে পারেনি। সেই নীলিমা আবার ইন্টার্নশিপ করেছে আমার সাথে, এ প্লাস পেয়ে গেছে। কারণ ওই ভুলগুলো আর সে করেনি কখনো। অতএব এই জন্যই এই যে মেয়েটারটা দেখা হচ্ছে, এবং নীলিমারটা এখন দেখার দরকার নেই, এইটাই দেখেন, দ্যাটস এনাফ। রিপোর্ট কিন্তু আপনাকে কালকে রাত্রে জমা দিতেই হবে, এবং গেট প্রিপেয়ার্ড ফর ইউর পোস্টার প্রেজেন্টেশন। যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আর 10 মিনিটের মধ্যে শেষ করব, কারণ আরো 2 জন আমার ইন্টার্নশিপ স্টুডেন্ট বসে আছে। ওই আপনারা আছেন তো, তৈয়বা এবং ওরা ঘুমিয়ে পড়েছে। আরে আচ্ছা, নুসরাত আছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের নিয়ে আমি বসতেছি। বাবা কি করবো, আমার শরীরটা তো ভালো না। রাকিব সাহেব ফুল টাইম জব করে, টাইম গুলো তো বের করা, আমরাও তো মানুষ। তো যতটুকু পারা যাচ্ছে অন্তত আপনাদের যতটুকু হেল্প করা যায় আমরা সেই চেষ্টা করছি। কালকে দেয়ার উইল বি নো ক্লাস, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। 11 তারিখে আপনাদের ক্লাসটা আমি নিব, পারতপক্ষে শুক্রবার দিন অনলাইনে আরেকটা ক্লাস নিয়ে নেব, ব্যাস শেষ কোর্স। সো ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন জিজ্ঞেস করুন। আর কালকে আমি 1 ঘন্টা বসবো শেষের দিকে, সন্ধ্যার সময় আমি নিজে বসবো, আমি প্রত্যেকের কাজগুলো দেখব। আপনি যদি অন্যের কারোর কাছ থেকে করাই নিয়ে আসেন, তবুও আমি জানি অনেকে করবেন,
কিন্তু আপনার থার্ড কুইজ পারতে গেলে, থার্ড কুইজে 15তে 15 পেতে গেলে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে। কিভাবে আপনি ডেমোগ্রাফিক ডেটাটা কালেক্ট করলেন, কিভাবে রিলায়েবিলিটিটা করলেন, কিভাবে কোরিলেশনটা করলেন, কিভাবে ফ্যাক্টর অ্যানালাইসিস করলেন। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা জিনিস আপনার কি বলে পরীক্ষাটা হবে হলো এতে কি যেন বলে আপনাদের মানে whether you may have your own laptop, আপনি ডেটা অ্যানালাইসিসটা পারেন কিনা সেটা আমি দেখতে চাচ্ছি। এবং আপনি যদি রিপোর্ট করে থাকেন তাহলে তো আপনার জন্য 15তে 15 পাওয়া খুবই সোজা। সো এনি আদার কোশ্চেন রাকিব, ওভার টু ইউ। জি, এরপরে কোনো কোশ্চেন থাকলে করেন, আদারওয়াইজ আমরা ধীরে ধীরে মিটিংটা শেষ করার দিকে যাব। আপনাদের কোশ্চেন থাকলে আমরা সেটা অ্যান্সার করবো। কি বলে আর কারোর কোনো প্রশ্ন নাই? কি বলে সাবিকুন নাহার, আপনার কোনো প্রশ্ন নাই? স্যার আমার কোশ্চেন ছিল পোস্টার প্রেজেন্টেশন নিয়ে। ওই ক্লাসটা আমি করতে পারি নাই, তো আমি যতটুকু সবার কাছ থেকে শুনলাম এতটা ক্লিয়ার হইনি আমি। আপনার কোন জায়গাটায় আপনি আনক্লিয়ার? স্যার পোস্টার প্রেজেন্টেশনটা কিভাবে দেওয়া লাগবে সেটা নিয়ে আর কি আরেকবার যদি বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। কি বলে রাকিব, আপনি ওই ক্লাসটার এ দেননি? হ্যাঁ, রেকর্ড তো স্যার দিয়ে দেওয়া হয়েছে। আপনি রেকর্ড দেখে নিয়ে নেবেন, দ্যাটস ইট। এটা তো কি বলে ক্লাস 5-6 এর স্টুডেন্ট না আপনি। ওকে স্যার। আপনাকে একটা পোস্টার প্রদর্শনীর জন্য আপনাকে একটা পোস্টার কিনতে হবে। সেই পোস্টারের মধ্যে আপনি যেসব বিষয়গুলো রাকিব সাহেব দেখিয়ে দিয়েছেন সেই অনুযায়ী নিজের নান্দনিকতা বোধ আপনি প্রথমে একটা নিজের কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে। একটা মানুষকে কিভাবে আপনার কাজটা দেখানো, আপনি সেখানে আপনার টাইটেলটা লিখবেন, আপনার সেখানে আপনার অবজেক্টিভ গুলো লিখবেন, আপনার সেখানে যদি হাইপোথিসিস থাকে হাইপোথিসিস লিখবেন, আপনার যদি ওখানে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ছবিটা আঁকবেন, তারপরে আপনি প্রবলেম স্টেটমেন্টটা লিখতে চাইলে প্রবলেম স্টেটমেন্টটা দিতে হবে, প্রবলেম স্টেটমেন্ট থাকবে। সেখান থেকে আপনি ছোট্ট করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যদি পুরাটা না দেখাতে পারেন, অল্প অল্প করে দিবেন। আপনি এক্স্যাক্টলি পুরো রিপোর্টটাকে 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে আপনি পোস্টার প্রদর্শনী সময় পাবেন। সবাই ঘুরে ঘুরে আপনার কাজটা দেখবে। সেখানে আপনার ডিন থাকবে, সেখানে বাইরের একজন কি বলে ইন্ডাস্ট্রির লোক থাকবে। আপনি তাদেরকে দেখাবেন যে আপনার ম্যাচুরিটি কতটুকু, আপনার রিসার্চটাকে আপনি কিভাবে সাজিয়েছেন এবং সাজানোর জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কি করেছেন, কি দেখিয়েছেন। কি বলে রাকিব, আর কিছু বাদ পড়লো আবার? না, আর কিছু বাদ পড়েনি স্যার, এই জিনিসটাই আপনার করতে হবে। আর পাশাপাশি আমরা দেখেন ক্লাস ছাড়াও আপনি যেন বুঝতে পারেন, মানে আই মিন ভিডিও ছাড়া আমরা অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যেমন ধরেন যদি একটু উপরের দিকে যান, এই দেখেন একটু ফাইল আমরা শেয়ার করেছি। এখানে দেখেন পোস্টার প্রেজেন্টেশনের মধ্যে কি কি টপিক গুলো আপনাকে কভার করতে হবে। অন্তত টাইটেল লিখতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশন মানে কি, পুরো ইন্ট্রোডাকশন না, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, অবজেক্টিভস গুলো লিখতে হবে, হাইপোথিসিস গুলো দিতে হবে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ম্যাথোডোলজিটা লিখতে হবে। পুরো ম্যাথোডোলজি লিখতে হবে না। কি স্যাম্পলস টেকনিক অবলম্বন করেছেন, কি ধরনের পপুলেশন আপনার, হ্যাঁ, শর্ট, একদম শর্টলি, এক লাইন জাস্ট না, আপনি কি বলে আপনি মেথোডোলজির জায়গায় কি লিখতে হবে এটাই লিখে দেন। প্রথমে একটা পপুলেশন থাকতে হয়, পপুলেশন স্যাম্পলিংটা কি ইউজ করেছে, স্যাম্পল সাইজটা কত নেওয়া হয়েছে। যেমন লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম স্যাম্পল সাইজে আমরা দেখে থাকি যদি মোর দ্যান 10,000, তাহলে আমরা কিন্তু যেহেতু আপনার এখানে সীমাবদ্ধতা আছে ডেটা কালেকশনের, আপনি 100 ডাটা নিয়েছেন, 150 ডাটা নিয়েছেন, 200 ডাটা নিয়েছেন, এটা কি কোন স্যাম্পলিং মেথডে, এটা কি প্রবাবিলিটি স্যাম্পলিং নাকি নন প্রবাবিলিটি স্যাম্পলিং? আপনাকে প্রবাবিলিটি স্যাম্পলিং এ শুধু প্রবাবিলিটি বললে হবে না, প্রবাবিলিটির কোনটা নিয়েছেন, নন প্রবাবিলিটির কোনটা নিয়েছেন। এই যে এখান থেকে এগুলো একটু দেখিয়ে দেন আরেকবার।
এটা আপনার বড় বড় ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এভাবে কাজ শেখে এবং তারা পোস্টার প্রেজেন্টেশন করে থাকে। আর পোস্টার প্রেজেন্টেশনে ফার্স্ট সেকেন্ড থার্ড তো যারা হবেন তারা ক্যাশ প্রাইজ পাবেন, কিন্তু আপনি আপনাকে বাজিয়ে দেখা হবে যে আপনি আদৌ জিনিসগুলো পারেন কিনা। জি সামিয়া বিনতে আপনি কি যেন প্রশ্ন করতে চাচ্ছেন? জি স্যার, প্রশ্নটা হচ্ছে যে আমরা যে রিসার্চ পেপারগুলো অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইউজ করছি, সো দেখা যাচ্ছে সেখানে আমাদের ভ্যারিয়েবলগুলোর মানে হচ্ছে একদম এক্সাক্ট নামটা থাকে না। দেখা যাচ্ছে যে যদি আমি এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের কথা বলি, কোনো রিসার্চ পেপারে ওইটা এনভায়রনমেন্টাল কনসার্ন হিসেবে উল্লেখ করা আছে। সেক্ষেত্রে কি মানে আমাদের কি কোনো প্রবলেম হবে? মানে যদি ওই ডেফিনেশন বা ওইটার এলিমেন্ট গুলা যদি আমি আমার রিসার্চের কাজে ইউজ করি? না, প্রবলেম হবে না, ইউজ করতে পারবেন। প্রশ্নের উত্তর তো দিয়ে দিল, আপনি এত ঘাবড়ানোর কিছু নাই আপনার। কিন্তু আপনি মানে ভুল যেন জিনিস না হয়। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্টাল কনসার্ন বোথ আর সিমিলার, সো দেয়ার উইল জি বি। স্যার, এই জন্যই আমি একটু মানে ডাবল অ্যাসুরেন্স চাচ্ছিলাম যে ভুল ঠিক যাতে না আছে, হয়। আপনি যত সংক্ষেপে পারবেন আপনার পোস্টারের মধ্যে দেখাবেন। একটু লাল নীল কালি দিয়ে জিনিসটাকে একটু একটু কি বলে আকর্ষণীয় করে তুলবেন। মানে আপনার নান্দনিকতা বোধ আপনার এবং আপনি ভুরি ভুরি জিনিস ইউটিউবে দেয়া আছে এবং আমরা চাবো আপনি পোস্টারে আপনার নিজের হাতের লেখা দেবেন। অবশ্য হাতের লেখাটা যেন পড়া যায়, কারণ আগের বারের ক্লাসে 2-3 জনেরটা আমি কিচ্ছু পড়তে পারিনি। তারপরে যখন ওরা বলা শুরু করেছে, মোট কথা জিনিসটা ক্লিয়ার, ট্রান্সপারেন্ট এবং জাস্টিফাইড। এই 3টা জিনিস আপনার কনফিডেন্স লেভেলটা আমরা দেখতে চাবো। এই যে সবচেয়ে নাম্বার অফ ক্লাসেস হয়েছে এই, এবং সচরাচর লাস্ট 3 বছরে এই এই কোর্সটাতে সবচেয়ে বেশি নাম্বার অফ ক্লাসেস হয়। এইটার শেষ পরীক্ষা হচ্ছে ওই আপনার পোস্টার প্রদর্শনী। কি বলে, অন্তত দয়া করে পোস্টার প্রদর্শনীতে কেউ মিস দিয়েন না, তাহলে মানে একেবারে বুকটা ভেঙে যাবে আবার। তাহলে এত কষ্ট করার কোনো মানে হলো না। জি, আর কোনো প্রশ্ন যদি থাকে বলেন। দীপ কুন্ডু, আপনাকে খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করছি, আপনি কি ক্লাসে আছেন? আপনাকে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সটা দেব না, আপনি কথা বলেন এখনো। আপনি এটা কিন্তু খুবই আনপ্রফেশনাল। আপনি ক্লাসে থেকে আপনি কথার উত্তর দিচ্ছেন না, দ্যাট মিনস ইউ আর ভেরি নটি। জি সাবিকুন নাহার পাপিয়া বলেন। স্যার আমার একটা লাস্ট প্রশ্ন ছিল। স্যার আমি যে ডাটাগুলা কালেক্ট করছি তো আমার আসছে মাত্র 70। তো আমি চাচ্ছিলাম যে অনেকে কি ওই ক্যাম্পাসের মেল ওরা লগইন করা আছে, বাট অনেক সময় এক্সট্রা মেলের জন্য ওরা লগইন করে রাখছে, দেন পারতেছে না, বা অনেকে লগইন করে রাখছে ফোনে বা ল্যাপটপে করে রাখছে, সাথে নাই। তো ওই কারণে আরো অনেকগুলো আমি ডাটা কালেক্ট করতে পারতেছি না। তো স্যার ওইখানে কি আমি আ মেইলের জায়গায় কি স্টুডেন্ট আইডি ইউজ করতে পারবো? আচ্ছা, আমি একটু আপনার কোশ্চেন অ্যান্সারটাকে দিয়ে দিই। মেইলের জায়গায় বলতে গেলে আপনার মেইলটাকে ম্যান্ডেটরি করা, মানে ওই মেল দিয়ে লগ ইন করতে হবে, তাই না? এরকম কিছু একটা ম্যান্ডেটরি করা আছে গুগল ফর্মের সেটিংস থেকে। আপনার ওই ফরম্যাট একটু এখন চেঞ্জ করে নেন, যেহেতু আপনার না এখন কিন্তু। ভাইয়া, আমার মেইলটা ঠিক আছে। আমি বলতেছি মানে যাদের থেকে স্টুডেন্টদের কাছ থেকে আমি ডাটাটা কালেক্ট করব, আমি তাদের কথা বলতেছি। মানে ওরা যখন ফর্মটা ফিল আপ করতেছে আরকি, তখনকার কথা বলতেছি। তো ওই জায়গায় আমি তো স্টুডেন্ট আইডি দেই নাই, মেইল দেওয়া। তো সেই ক্ষেত্রে আরকি ইনফরমেশন কালেক্টের ক্ষেত্রে তাহলে আমার আরেকটু আমি বেশি হয় আরকি। সেইজন্য বলতেছি যে মেইলের জায়গায় আমি ওইটা চেঞ্জ করে যদি স্টুডেন্ট আইডিটা ইউজ করি তাহলে আরো বেশি হইতো আরকি, সেইজন্য। আপাতত করেন, কারণ আপনার তো হাতে সময় কম। ডেটাগুলো কালেক্ট করেন, দ্রুত করেন, এবং ডেটাগুলো কালেক্ট করে অ্যানালাইসিসটা করেন। এটা একদম 11 আওয়ার জন্য আপনাদেরকে বললাম। আচ্ছা, যারা চাকরিজীবী আছেন যে 2 জন, ওনারা কি ক্লাসে আছেন? আপনাদের কিন্তু 12 তারিখে না আসলে এই জায়গাটা কিন্তু জিরো হয়ে যাবে। আপনি অন্তত 2-3 ঘন্টার ছুটি নিয়ে আসতে হবে আপনাকে। আপনার জন্য তো আমি নিশ্চয়ই কি বলে পোস্টার প্রতিযোগিতা আরেকদিন করব না।
আর যদি আপনি অ্যাটেন্ড করতে না চান সেটা তাহলে আলাদা বিষয়। যারা যারা চাকরিজীবী তারা কি আছেন নাকি? নাই স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা যাই হোক, যদি আর কোনো প্রশ্ন না থাকে 11টায় আপনাদের শুরু করেছি আমরা 9:45-এ 10:45-এ একটা ক্লাস সম পরিমাণে দেয়া হলো। সূচি আপনি এই জিনিসটা পাঠিয়ে দেন। ধন্যবাদ। অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিন। জি স্যার। জি, আপনারা এখন প্রস্থান করুন। নিজের কাজ করুন এখন। ভাইয়া আমার ফাইলটা একটু পাঠায় দিবেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার ফাইলটা দিয়ে দিব। আপনার ফাইলটা ক্লাসটা শেষ হোক, কিছুক্ষণ পরে আমি দিচ্ছি। আপনি আপনি পসিবল হলে আমাকে একটু গ্রুপের মধ্যে নক দিন, তাহলেই হবে। ওকে আচ্ছা কি ভাইয়া। বলে রাকিব, আপনি তৈয়বার রিপোর্টটা একটু আমাকে দেখান তো। তৈয়বা এত সুন্দর জিনিস পারলো কি করে? এ তো খুবই আমার কাছে খুবই মানে অত্যাশ্চর্য লাগলো। রিপোর্টটা খোলেন।